কর্মচারী, শিক্ষক, পেনশনার, পুলিশ কর্মী সবার সঙ্গে ছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী মার্চ মাসের মধ্যে 10,400 কোটি টাকা কর্মচারীদেরকে দিতে হবে, আর বাকিটা যেটা হবে সেটার দায়ভার পরবর্তী সরকারকে নিতে হবে। এবং ভারতীয় জনতা পার্টি কথা দিতে পারে, বিজেপি সরকার এলে, বিজেপি সরকার আপনারা আনলে আমরা সুপ্রিম কোর্টের জাজমেন্টকে মর্যাদা দিয়ে আপনাদের সুপ্রিম কোর্টের যে রায় তাকে মমতা বন্দ্যোপাধ্যায় স্যাটের অর্ডার মানেননি, সিঙ্গেল বেঞ্চের অর্ডার মানেননি, ডিভিশন বেঞ্চের অর্ডার মানেননি, এমনকি সেই অর্ডারও বিষয়ে আমরা ধন্যবাদ জানাই সুপ্রিম কোর্টকে। কর্মচারীদের সুপ্রিম কোর্ট তৎক্ষণাৎ 31 মার্চের মধ্যে 25% অর্থাৎ 10,400 দিয়ে দিতে বলেছে। বাকি 75% 30 মে 2026-এর মধ্যে দিতে বলেছে। নির্ধারণের ক্ষেত্রে অবসরপ্রাপ্ত বিচারপতি এবং ক্যারিয়ার প্রতিনিধিদের নিয়ে কমিটি করে দিয়েছেন, যাতে রাজ্য সরকারের কোনো প্রতিনিধি নেই। রাজ্য সরকারের খবরদারি মন্তব্যে সমস্ত চক্রান্তকে সুপ্রিম কোর্ট আজকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। হেরেছে 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 হেরেছে। কর্মচারীরা জিতেছে, কর্মচারীরা জিতেছে, কর্মচারীরা জিতেছে। দাদা মোবাইলটা শুনুন, আপনি কি মনে করেন এই টাকা এই মোবাইলটা চালাও মূলে আদায় করবে, মূলে আদায় করবে ভারতবর্ষের সর্বোচ্চ আদালত। নজরদারি করার জন্য 3 জন অবসরপ্রাপ্ত বিচারপতি এবং ক্যাগের কমিটি করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পালানোর আর কোনো রাস্তা নেই। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চ তারা খানিকক্ষণ আগে রায় দিয়েছে। রায়ের কপি এখনো পর্যন্ত আপলোড হয়নি। যেটা রায় দিয়েছে যে রাজ্য সরকারের যে কর্মচারী রয়েছেন এবং যারা অবসর নিয়ে নিয়েছেন, অর্থাৎ যারা পেনশনভোগী এবং যারা চাকরি করছেন, সবাইকে বেতনের উপরে যে মহার্ঘ ভাতা দেওয়ার কথা তার 25% এখনই দিয়ে দিতে হবে। কত সংখ্যায় রয়েছে? 20 লক্ষের বেশি রাজ্য সরকারের কর্মচারী এবং পেনশনভোগী এতজন দিয়ে পাবেন। দিয়ে মানে দেখুন, বাজার দর যত চড়া হয়, মানে ধরুন আপনি চাল কিনছেন, ডাল কিনছেন, নুন কিনছেন, তেল কিনছেন, এগুলোর দাম বাড়ছে। মানে বাজার দরের সঙ্গে সঙ্গতি রেখে গোটা দেশে একটা লক্ষ্যমাত্রা ধার্য করা হয়, একটা ইন্ডেক্স তৈরি করা হয়। তার উপরে ঠিক হয় ডিএ। সেন্ট্রাল গভর্নমেন্ট যে ডিএ দেয়, এ রাজ্যের সরকার 40% কম ডিএ দিয়ে থাকে। 40% বকেয়া রয়েছে। এবং যে বকেয়া ডিএর কথা, এটা গত 10 বছর ধরে আন্দোলন চলছে। মানে বৃষ্টিতে, রোদে, ঝড়ের মধ্যে, রাস্তায় পুলিশের লাঠি খেয়ে, পুলিশও কিন্তু রাজ্য সরকারের কর্মচারী। একটা স্লোগান আপনারা শুনেছেন বারবার, এবং এখনো পর্যন্ত শোনা যায় যে পুলিশ তোমার ডিএ বাকি, এই মিছিলে হাঁটবে নাকি। মানে পুলিশও কিন্তু লাভবান হবে। আজকে সুপ্রিম কোর্ট যে রায় দিল, সেই রায়ের ফলে কিন্তু রাজ্য সরকারের অধীনে যারা যারা চাকরি করেন, যারা যারা আগে চাকরি করতেন, পেনশনভোগী, বললাম যে সংখ্যাটা 20 লক্ষেরও বেশি। মানে ভাবতে পারেন, 20 লক্ষেরও বেশি মানুষ উপকৃত হবেন। তারা বাজারে যে যান, যেভাবে দাম বেড়েছে, যে কোথাও যে কোনো কিছু, মানে বাড়ির অনুষ্ঠান হোক, কোথাও বেড়াতে যাওয়া হোক, যাই হোক না কেন, যে বর্ধিত হারে গোটা দেশ পেয়ে থাকে, এ রাজ্য
অর্থাৎ বাঙালি বাঙালি করে লাফানো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সরকার সেই ন্যায্য অধিকার থেকে তারা বঞ্চিত করে রেখেছিল। দেখুন, প্রথমে রাজ্য সরকারের কর্মচারীদের যে ফেডারেশন রয়েছে, যৌথ মঞ্চ রয়েছে, যারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তারা প্রথমে ট্রাইব্যুনালে গিয়েছেন, তারা হাইকোর্টে গিয়েছেন, ট্রাইব্যুনাল রায় দিয়েছে তাদের পক্ষে, হাইকোর্ট রায় দিয়েছে তাদের পক্ষে, বারবার এই রায় হয়েছে। এরপরে রাজ্য সরকার কোটি কোটি টাকা খরচ করে তাদের বিরুদ্ধে মামলা লড়েছে, মামলা তারা নিয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে, মানে ডিএ যাতে না দিতে হয় সেইটাকে মান্যতা দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে গিয়েছিল। সুপ্রিম কোর্টও কয়েক মাস আগে তারা অন্তর্বর্তীকালীন রায়ে বলেছিল যে 25% ডিএ এখনই মিটিয়ে দাও, রাজ্য সরকার সেটা শোনেনি। আজকে যেটা রায় হয়ে গিয়েছে, আর কিন্তু কোনো ইন্টারিম কোনো রায় নয়, কোনো অন্তর্বর্তীকালীন রায় নয়, পরিষ্কার করে সুপ্রিম কোর্ট বলে দিল যে 31শে মার্চের মধ্যে তোমাকে একটা রিপোর্ট দিতে হবে, 6 মার্চের মধ্যে, মানে আর এটা ফেব্রুয়ারি মাসের আর মার্চ মাস, মানে মাসখানেকের মধ্যে পুরো টাকাটার মধ্যে 25% অন্তত দিয়ে দিতে হবে। এবং পুরো টাকাটা কত? 40,000 কোটি টাকারও বেশি। এই যে ডিএটা, বকেয়া ডিএ দিতে হলে সরকারের কোষাগার থেকে, মানে যেটা ভাঁড়ে মা ভবানী, সেখান থেকে দিতে হবে 40,000 কোটি টাকারও বেশি। এবং এই যে 25% যেটা এখনই দিতে হবে, সেটা তাহলে কত দাঁড়াচ্ছে? 10,000 কোটি টাকারও বেশি। 10,000 কোটি টাকারও বেশি। এমতো আবহে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যে চিল্লামিল্লি করে এসেছিলেন, যে যাত্রাপালা করে এসেছিলেন, নাটক করে এসেছিলেন, সুপ্রিম কোর্ট থেকে মিডিয়ার একটা বড় অংশ তাকে নায়িকা বানিয়ে দিয়েছিল, ইতিহাসে প্রথম বানিয়ে দিয়েছিল, বিরাট হই 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 হায় 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 হায়। সেই সুপ্রিম কোর্টই তাকে আবার দুগালে দুটো থাপ্পড় মেরে বলে দিল যে দেখুন 24 ঘন্টার মধ্যে কিভাবে খেলা ঘুরে যায়, মানে এটাই হচ্ছে নিয়ম, প্রকৃতি, পরিবর্তনই হচ্ছে নিয়ম। এবং কোনো কিছু যে স্থায়ী নয়, কোনো কিছু যে পার্মানেন্ট নয়, অনন্তকাল ধরে কোনো কিছু চলতে পারে না, সেটার প্রমাণ কিন্তু সুপ্রিম কোর্ট দিয়ে দিল। এই যে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র, তারা পরিষ্কার করে জানিয়ে দিলেন রাজ্য সরকারের পরাজয় হলো। বুঝলেন তো, রাজ্য সরকারের এর আগে বহুবার পরাজয় হয়েছে এবং আরো একবার পরাজয় হলো। ডিএ মামলাতে যে পরাজয় হলো, যত চতুর তত ফতুর, মানে বিরাট অতি চালাকের গলায় দড়ি বলে একটা কথা আছে না। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট শেয়ানা, বিরাট বুদ্ধিমান মনে করেন, বিরাট মেধাবী মনে করেন, বিরাট শিক্ষিত মনে করেন, কিন্তু তার এই চাতুর্য, তার এই ফতুরে পরিণত হওয়াটাকে বেশি করে আরো বেশি আঙুল দিয়ে দেখিয়ে দিল, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। এখন এই টাকাটা কোথায় পাবেন? রাজ্যের যা ঋণের পরিমাণ, প্রত্যেকটা শিশুর জন্মের সময়ে হাজার হাজার টাকা তারা ঋণ নিয়ে তারা জন্মগ্রহণ করছে, এবং এই আবহে মানে লক্ষ লক্ষ টাকা প্রত্যেকটা পরিবারকে তাদেরকে বার্ষিকভাবে ঋণ দিতে হচ্ছে, মানে তাদের কোনো দায় নেই, কিছু নেই। কারণ কি? এই যে ধরুন ক্লাবগুলোকে লক্ষ লক্ষ টাকা দেওয়া হবে, পুজোর পরে রেড রোডে বসে এবং জেলার যে বিভিন্ন সদরে বসে বসে কার্নিভালের নাম করে ফুর্তি করা হবে, মন্দির করা হবে। কেন? কে বলেছে আপনাকে মুখ্যমন্ত্রী মন্দির করার কথা? যে ধর্মের মানুষ, যে সম্প্রদায়ের মানুষ, তাদের ধর্মীয় জায়গার জন্য তারা নিজেরা তাদের কড়ি দিয়ে, তাদের নিজেদের টাকা দিয়ে, নিজেদের ত্যাগ দিয়ে, তিতিক্ষা দিয়ে, তাদের সংযম দিয়ে, শ্রদ্ধা দিয়ে, ভালোবাসা দিয়ে তাদের ধর্মস্থান তৈরি করবে, দেবালয় তৈরি হবে, গির্জা তৈরি হবে, মসজিদ তৈরি হবে, গুরুদ্বারা তৈরি হবে। সরকারি টাকায় কেন তৈরি হবে? সরকারি টাকা এইভাবে কেন নয়ছয় করা হবে? অথচ হকের জন্য, অধিকারের জন্য কিছু মানুষ, লক্ষ লক্ষ মানুষ তারা রাস্তায় বসে থাকবেন। বছরের পর বছর আপনারা দেখেছেন শহীদ মিনারে বছরের পর বছর ধরে ধর্ণা চালিয়ে যেতে হয়েছে, সেখানে পুলিশের লাঠি খেতে হয়েছে, আহত হয়েছেন, কেউ কেউ তো অপেক্ষা করতে করতে মারাও গিয়েছেন, কেউ কেউ হাসপাতালে যেতে হয়েছে, অনশন করেছেন। তারপরেও এ রাজ্যের সরকার কোটি কোটি টাকা দিয়ে তারা সুপ্রিম কোর্টে মামলা লড়েছে। সুপ্রিম কোর্ট কি বলে দিল? সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিল যে এই যে 40,000 কোটি টাকার বেশি, তার মধ্যে 10,400 কোটি টাকা এখনই আপনাকে মিটিয়ে দিতে হবে, অর্থাৎ 25%। আর 15ই মের মধ্যে একটা কম্পাইলেন্স রিপোর্ট দিতে হবে, 15ই মের মধ্যে। এবং 4 সদস্যের একটা কমিটি তৈরি করে দিয়েছেন, যেখানে সিএজি রয়েছে, যেখানে সিএজির প্রতিনিধি থাকবেন, যেখানে প্রাক্তন বিচারপতি থাকবেন, হাইকোর্টের বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি, এরা থাকবেন। এরা এই রাজ্য তো বলে থাকে যে হায় হায় দেউলিয়া দশা কি করে দেবো, সেই আলোচনাটা তারা করবেন। তবে এই যে 10,400 কোটি টাকা এখনই আপনাকে দিয়ে দিতে হবে, অর্থাৎ কি অবস্থা হলো বলুন তো, কি অবস্থা হলো রাজ্যের এই দেউলিয়া অবস্থাতেও। রাজ্য সরকারের আজকে একটা অন্তর্বর্তী বাজেট পেশ হতে চলেছে, খানিকক্ষণ পরে সেই বাজেট পেশ হবে। তার আগে সুপ্রিম কোর্ট সকাল 11টা নাগাদ এই খবর দিয়ে দিল
যে রাজ্য সরকারের যাই হোক তাই হোক, যেটা অধিকার সেটা অধিকার, যেটা আইন সেটা আইন, সেটা আপনাকে মানতেই হবে। আর আপনি এই মেলা খেলা আর ওই ফুর্তি আর অনুদানের বাইরে এসে আপনাকে আগে সংবিধানকে বাঁচাতে হবে, আগে আইনকে বাঁচাতে হবে। এরপরে যেটা হতে চলেছে, কি হতে চলেছে, রাজ্য সরকার খুব চেষ্টা করবে, রাজ্য সরকার রিভিউ পিটিশন করার চেষ্টা করবে সুপ্রিম কোর্টে, কিন্তু সেটা হবে না। তার কারণ বহু বিবেচনা করে, বহু কথা বলে, বহু সওয়াল জবাবের পরে, বহু বছর আন্দোলনের পরে এই রায় এসেছে। এই টাকাটা তো রাজ্য সরকারকে দিতেই হবে। এরপরে যেটা পরিকল্পনা চলছে, এখনো পর্যন্ত বাজেট পেশ হয়নি বা পাশ হয়নি, যেটা জানা যাচ্ছে যে যেহেতু আগামী মাসে ভোটের বিজ্ঞাপন প্রকাশ হয়ে যাবে, ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে যাবে, এমসিসি লাগু হয়ে যাবে, তারপরে সাধারণ নির্বাচন, এবং সেটা রণক্ষেত্রের মতো, কুরুক্ষেত্রের মতো যুদ্ধ হতে চলেছে, ধর্ম এবং অধর্মের যুদ্ধ হতে চলেছে। সেখানে জিততে চাইছে তৃণমূল কংগ্রেস, এবং মন ভাঙানোর জন্য, মন ভেজানোর জন্য আর কি, তোষামোদি করার জন্য, খুশি করার জন্য যে অনুদানগুলো দেওয়া হয়ে থাকে, সেই অনুদানগুলোকে সামান্য একটু একটু করে বাড়িয়ে দেওয়ার কথা ঘোষণা হতে পারে। কোন কোন অনুদান আপনারা জানেন? মূল যেটা অনুদান দেওয়া হয় লক্ষ্মীর ভান্ডার, সেই লক্ষ্মীর ভান্ডারের টাকা সম্ভবত কিছুটা বাড়িয়ে দেওয়া হতে পারে। এছাড়া বেশ কিছু খুশি করার মতো, মানে দৃশ্যত খুশি, আদৌ কোনো সুদূর প্রসারী দীর্ঘমেয়াদী লাভের কথা এই রাজ্যের সরকার আগেও ভাবেনি, এই বাজেটেও ভাববে না। এটা আপনারা মিলিয়ে নেবেন, কি হলো না হলো সেটা নিয়ে তো এপিসোড আমরা তৈরি করবই। কিন্তু এখনই যেটা চোখ বন্ধ করে বলে দেওয়া যায় যে খুশি করার একটা চেষ্টা করা হবে রাজ্যের মানুষকে। শিক্ষা খাতে কোনো নজর দেওয়া হবে না, উন্নয়নের খাতে, পরিকাঠামোর খাতে, পুলিশের খাতে, নিয়োগের খাতে, এগুলোতে কোনো নজর দেওয়া হবে না। ডোল দেওয়া হবে, ডোল পলিটিক্স পাইয়ে দেওয়া, যাতে করে সাধারণ মানুষ, যাতে করে সেই একটা প্রবাদ আছে, সেটা চীনা প্রবাদ, যে ঘোড়া যখন ঘাস খায় আর কি, যখন ঘাস না থাকে তার মালিকেরা খড় দেয় আর সবুজ একটা চশমা পরিয়ে দেয়। সবুজ চশমা পরে ঘোড়া মনে করে যে তারা ঘাস খাচ্ছে, কিন্তু অরিজিনালি খড় খাওয়ানো হয় তাদেরকে। সেই চেষ্টাটা, সবুজ চশমাটা পরিয়ে দেওয়ার চেষ্টা করা হবে রাজ্যের এই অধিবাসীদের মধ্যে, রাজ্যের নাগরিকদের মধ্যে, বিশেষ করে সরকারি কর্মচারী, সরকারি পেনশনভোগীদের মধ্যে, এবং খেটে খাওয়া মেহনতি মানুষের মধ্যে। তাদেরকে একটা ভুল বোঝানোর চেষ্টা অবশ্যই করা হবে। আজকের এই ডিএ মামলার রায়ের পরে যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন, যৌথ সংগ্রামী মঞ্চ, তাদের যিনি আহ্বায়ক ভাস্কর ঘোষ, তিনি কি বলেছেন একটু শুনে নেব আমরা, শুনুন। এবং আপনারা জানেন যে এই মামলাতে আমরা ভারতবর্ষের বিখ্যাত আইনজীবী গোপাল সুব্রমণিয়াম স্যারকে নিয়েছিলাম। তার সওয়াল জবাব আপনারা শুনেছেন, এবং এটা প্রমাণ হলো যে কর্মচারীদের অত আর্থিক সক্ষমতা না থাকলেও আমাদের মামলাতে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার, সুপ্রিম কোর্টের সমস্ত সিনিয়র আইনজীবীদেরকে নামিয়েছিলেন আমাদের বিপক্ষে। কিন্তু কর্মচারীদের যে লড়াই, যে অধিকার, সেই অধিকারকে তারা খণ্ডন করতে পারেননি এবং জয় আটকাতে পারেননি। নিম্নতর আদালতে যেভাবে আমাদের জয়ের ধারাবাহিকতা বজায় থেকেছে, এখানেও তাই হয়েছে। এবং আমরা এরই সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি রাজ্যের বিরোধী দলনেতাকে, যেভাবে উনি নিজের ব্যক্তিগত উদ্যোগে পরমজিৎ সিং পাটোয়ারিয়াজিকে দিনের পর দিন দান করিয়েছেন এবং তার ফিস মিটিয়েছেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে, বিনা পয়সায় কর্মচারীদের হয়ে লড়াই করে গেছেন দীর্ঘদিন। আজকে আমাদের বলার কথা এটাই যে 25% দেওয়ার অর্ডার কিন্তু আগেও হয়েছিল, রাজ্য সরকার সেটাকে মানেনি। আমরা কন্টেম্প্ট করেছিলাম এবং কন্টেম্প্টের শুনানিটাকে শুনানি না করে রাজ্য সরকার বলেছিল, সুপ্রিম কোর্ট বলেছিলেন যে আমরা মূল মামলার শুনানি করে নিচ্ছি। আজকে মূল মামলা রায় বেরোলো প্রায় 4 মাস হতে চললো, সমস্ত কিছু শেষ হয়ে যাবার পরে। আমরা একটা কথা বলি যে মাননীয় মুখ্যমন্ত্রী আগের বার যেভাবে 25%কে না দেওয়ার সাহস দেখিয়েছেন, এবার যেন আগুন নিয়ে খেলবেন না। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে, রাজ্য সরকারের কর্মচারী এবং পেনশনারদের পক্ষ থেকে আপনাকে পরিষ্কার জানাই যে এই ভোটের মুখে এই রায় যদি ক্যারি ফরওয়ার্ড না করা হয়, তাহলে যে আন্দোলনের সম্মুখীন হবেন আপনি, আপনাকেও নতুন করে আন্দোলন শেখাবো আমরা, এটুকু কথা দিলাম। আজকে যে রায় হয়েছে, আমরা রায়ের নতুন করে বিশ্লেষণে কিছু যাচ্ছি না, আপনারা তা দেখিয়েছেন, বিশ্লেষণ করেছেন আপনাদের মতো করে। এখানে কিন্তু কোথাও সুপ্রিম কোর্ট বলেনি যে ডিএটা আইন স্বীকৃত অধিকারের মধ্যে নয়। মৌলিক অধিকার নিয়ে অনেকে বলছেন, ডিএটাকে মৌলিক অধিকার বলে কিন্তু কোনো সময়ই আমরা বলিনি। আমরা বলেছি যে লিগ্যালি এনফোর্সেবল রাইট, অর্থাৎ আইন স্বীকৃত অধিকার।
এবং এই কথাটাও কিন্তু সুপ্রিম কোর্ট আজকে বলেছে, ডিএ কর্মচারীদের আইন স্বীকৃত অধিকার, এটা প্রতিষ্ঠিত হলো এবং এর রায়ের প্রভাব গোটা ভারতবর্ষ জুড়েই পড়বে। এটুকু বলে রাখি, সুপ্রিম কোর্টের যে কোনো প্রেসিডেন্ট সেটা ল্যান্ড অফ মানে ল অফ দ্য ল্যান্ড হয়, এটার অন্য কোনো কিছুর মানে হয় না। সুতরাং আর বাকি 75%-এর জন্য একটা 3 সদস্যের কমিটি কনস্টিটিউট করা হয়েছে, 4 সদস্যের কমিটি, সরি। তারা রাজ্যের মানে আর্থিক পরিস্থিতির কথা বিবেচনা করে আগামী 15ই মের মধ্যে একটা রিপোর্ট দেবেন। বন্ধুরা, যত চতুর তত ফতুর। আর রাজ্য সরকারের এই ডিএ মামলার রায় নিয়ে, রাজ্য সরকারের এই হার নিয়ে আপনারা কি মনে করছেন অবশ্যই আপনাদের কমেন্ট জানাবেন। আপনাদের মন্তব্যের জন্য আমরা অপেক্ষা করব। যারা প্রথমবার দেখছেন তারা নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনারা চাইলে প্রাথমিক সদস্য পদ নিতে পারেন। আপনারা চাইলে আমাদের সুপার থ্যাঙ্কস পাঠিয়ে আরো বেশি কন্টেন্ট তৈরি করার জন্য উদ্বুদ্ধ করতে পারেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী এপিসোডে দেখা হওয়ার আগে পর্যন্ত আজকের মতো এই আলোচনা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।